আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। তিনটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে শেখ হাসিনার ফিরে আসা এবং সেটা নিয়ে রাজনীতির হালচাল কি। 2 নম্বরে হচ্ছে বাংলাদেশকে পৃথিবীর শিক্ষার হাব করবে। আমাদের শিক্ষামন্ত্রী আহসানুল্লাহ মিলন সেটা কথাটা বলেছেন এবং সেটা নিয়ে একটা আলোচনা করবো। 3 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্নীতি এবং লুটপাটের মহা উৎসব চলছে, তার কিছু উদাহরণ দেব। এখন প্রথমেই চলে আসি শেখ হাসিনার বিষয়টা। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে যে বিবৃতি দেওয়া হয়, নতুন একটা বিবৃতি পাওয়া গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গিয়েছেন, কীভাবে গিয়েছেন? তিনি হেলিকপ্টারে করে গিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করেছে, তাকে বাংলাদেশের বাইরে ভারতে পাঠিয়ে দিয়েছে। এখন ভারতে ইচ্ছে করে কি ভারতে তিনি ঢুকতে পারবেন? ভারতের আকাশ সীমায় ভারতের সরকারের সেখানে সম্মতি ছিল। এখন বাংলাদেশে যারা সরকারের পতনে আন্দোলন করেছে, যারা বিশ্বের পরাশক্তি, যারা বাংলাদেশ বিষয়ে ডিসিশন নিয়েছে, হাসিনার ভারতে যাওয়ার পিছনে তাদেরও একটা ভূমিকা ছিল। রাশিয়ার ভূমিকা ছিল, চীনের ভূমিকা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, জাতিসংঘের ভূমিকা ছিল। সুতরাং সেনাবাহিনী একা তো এই কাজ করতে পারেনি। যদি এই কাজ সেনাবাহিনী করতে, তাহলে ইউনূস সেনাবাহিনীর কাউকে দায়ী, কাউকে বিচার করেনি কেন? সরকারের প্রশাসন, পুলিশের কাউকে বিচার করেনি কারণ। সুতরাং বাংলাদেশের সরকার প্রধান, বাংলাদেশের আইন আদালত, এগুলোর অনেক ঊর্ধ্বে হচ্ছে শেখ হাসিনা, যেখানে সারা পৃথিবীর পরাশক্তিরা ডিল করছে এটাকে নিয়ে। যেমন করে তারেক রহমান হাসিনা সরকারের 17 বছরের আইন কানুন, পুলিশ, ইন্টারপোল সব কিছুর ঊর্ধ্বে ছিল, কারণ বৈশ্বিক পরাশক্তিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে সেখানে ইনভলভ ছিল। ইংল্যান্ড তারেক রহমানকে তার নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন শেখ হাসিনার নিরাপত্তা কে নিশ্চিত করছে? ভারত নিশ্চিত করছে। ভারতের মতামত চেঞ্জ করার ক্ষমতা কি কারো আছে এই মুহূর্তে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আলোচনাগুলো হচ্ছে দেশের মধ্যে জনগণকে মাতিয়ে রাখা, পত্রপত্রিকার কাটতি পাওয়া, ধোঁকা দেওয়া, সব খেলা হচ্ছে। 24-এ যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বৈপ্লবিক কোনো কিছু হয়েছে? সংস্কারের কোনো কিছু হয়েছে? অল্প কিছু লোকজন, হাতে গোনা কিছু ছাত্র নামধারী যারা সমন্বয়ক ছিল, তারা তাদের ভাগ্য পরিবর্তন করেছে, রাজনৈতিক দল তৈরি করেছে, মন্ত্রী এমপি হয়েছে। ইউনূসের 2 বছরে বাংলাদেশের যে চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি হয়, সেগুলো করে বিশাল সম্পত্তির মালিক হয়েছে। হাসিনা সরকারের সময় যারা লুটপাট করেছে, তাদের পরিবর্তে এখন নতুন একটা লুটপাটকারী চক্র এসেছে। সব ধোঁকা হচ্ছে। সংস্কার নিয়ে ধোঁকা হয়েছে, বিপ্লব নিয়ে ধোঁকা হয়েছে, হাসিনাকে নিয়ে ধোঁকা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে ধোঁকা হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব কিছুই ধোঁকা। এখন শেখ হাসিনা যে জুন মাসে আসবো, ডিসেম্বরে আসবো, অগাস্টে আসবো, এই টুপ করে ঢুকে যাবে, এগুলো কেন বলছে? আলোচনা থাকছে, নেতা নেত্রীদেরকে উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করছে। নয়তো তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। পত্রপত্রিকা এমনিতেই নিউজ হয় না। সুতরাং আলোচনায় থাকতে হলে এই ধরনের কথাবার্তা বলতে হবে। তিনি ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় আছেন, ভারত সরকারের অতিথি হিসেবে আছেন। তিব্বতের দালাই লামার মতো করে তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং ভারতের সর্বোচ্চ নিরাপত্তাটুকু তিনি পাচ্ছেন, রাষ্ট্রীয় অতিথি হিসাবে আছেন। এবং ভারতকে বাধা দেওয়ার মতো ক্ষমতা চীনের নাই, বাংলাদেশেরও নাই, কোনো দেশেরই নাই। সুতরাং ভারত যদি ইচ্ছে করে শেখ হাসিনাকে মাসের পর মাস, বছরের পর বছর রেখে দিতে পারে। আর হাসিনা যেহেতু বাংলাদেশি মামলায় তার ফাঁসি হয়েছে, সুতরাং ফাঁসির কোনো আসামিকে কোনো দেশ ফেরত পাঠায় না, যদি না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো দেশ সেই জিনিসটা চায়। আমরা দেখেছি ভেনেজুয়েলার
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হেলিকপ্টারে করে উঠে নিয়ে আসছে। সুতরাং বাংলাদেশের তো ওই ক্ষমতা নয়। বাংলাদেশের সেনাবাহিনী যদি কেউ আক্রমণ করে, দুদিন আগে বলেছিল, আমরা শুনেছিলাম যে আয়াতুল কুরসি পড়া ছাড়া বাংলাদেশের আর কোনো গতি নাই। সুতরাং শেখ হাসিনাকে যেহেতু বাংলাদেশ রাষ্ট্র ফাঁসি দিয়েছে, সুতরাং তাকে ভারত কোনোভাবেই এই বৈধ চ্যানেলেও পাঠাবে না। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সব কিছুই অচল। হাসিনাকে নিয়ে শুধু আলাপ আলোচনাই হবে, আর হাসিনাও কি করবে, আলাপ আলোচনা থাকার জন্য নানা কিছু করবে। এর মধ্যে সরকার ইস্যুময় জীবন করে হাসিনা 17 বছর শাসন করেছে, তারেক রহমান সরকার 70 বছর শাসন করার চেষ্টাতে আছে। নয়তো তারা 24 পরবর্তী, জুলাই পরবর্তী, গণভোট পরবর্তী, হাসিনা সরকারের 17 বছরের ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশের শাসনতন্ত্রে কোনো পরিবর্তন তো আনেনি। নির্বাচনে সেই ইঞ্জিনিয়ারিংয়ে হয়েছে। হাসিনা যেমন একদলীয় নির্বাচন করতো, তারেক রহমান একদলীয় নির্বাচন করেছে, কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা নাই, যোগ্য প্রার্থী দেওয়ার কোনো রকমের চেষ্টা নাই। তাল গাছ, বট গাছ, গাব গাছ যাকে দাঁড় করিয়েছে সেই নির্বাচিত হয়ে গেছে, এবং তারাই এখন সংসদে কমেডি করছে, তারাই মন্ত্রী এমপি হয়ে দেশের মানুষের সাথে প্রতারণা দিচ্ছে। যেমন সারুদ্দিন আহমেদ যেটা বলেছে, কি বলেছে, তিনি বলেছেন যে তারা যদি নির্বাচন না দেয় সেজন্য আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেজন্য আমরা গণভোটের কথা বলেছি, সেজন্য আমরা সংস্কার আলাপ আলোচনাগুলো দীর্ঘদিন চালিয়ে রেখেছি। সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে আসছে না। শেখ হাসিনা বাংলাদেশে আসতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে আলাপ আলোচনা হতে হবে, সেটা মিটমাট হতে হবে, এবং তার নিজের ইচ্ছায় ভারত থেকে বাংলাদেশে আসার কোনো রকমের সুযোগ নেই। তার নেতাকর্মীরা যে চার্টার বিমানে করে আসার কথা বলেছে, সেগুলো সব হচ্ছে কথার কথা, বাজে কথা, শুধু বলেই যাচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে তাকে 24-এর মতো বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি করতে হবে, গণ আন্দোলন তৈরি করতে হবে, বিদ্রোহ তৈরি করতে হবে, বিপ্লব তৈরি করতে হবে, অসহযোগ তৈরি করতে হবে। যদি সেটা তিনি করতে না পারেন, তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। জোর যার মূল্য তার, আমি আমার আগের কোনো একটা ভিডিওতে এই কথাটা বলেছিলাম। হাসিনা 17 বছর জোর করে ফ্যাসিজম করেছিল, ছাত্ররা জোর করে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারেক রহমান জোর করে বাংলাদেশের নির্বাচন খেলার মধ্য দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে সরকারে আছে। সুতরাং এভাবেই চলছে। এখন হাসিনা সরকার জোর করতে হলে বাংলাদেশে তারেক রহমান সরকারের যে জনগণের উপর যে ভিত্তিটা আছে, সেই ভিত্তিটা নড়বড়ে হতে হবে, জনগণের মধ্যে অসন্তোষ প্রকাশ পেতে হবে, এবং সেই সুযোগে জনগণের শক্তির উপর ভর করে হাসিনা সরকার বাংলাদেশে ফেরত আসতে পারে। বাংলাদেশে তারেক রহমান সরকার যত ব্যর্থ হবে, হাসিনা সরকারের বাংলাদেশে ফেরত আসার সুযোগটা তত বেশি তৈরি হবে। সুতরাং তার আগ পর্যন্ত যা কিছুই হবে সব কিছু আলাপ আলোচনা হবে। তারেক রহমান যেমন 17 বছর ধরে লন্ডনে আলোচনাতে ছিলেন, নানা রকম করে চেষ্টা তদবির করেছেন। হাসিনা সরকারকেও চেষ্টা তদবির করতে হবে, তাদেরকে চেষ্টা তদবির করতে হবে। সুতরাং সব কিছু ডিপেন্ড করছে বাংলাদেশের জনগণের উপরে। বাংলাদেশের জনগণ কি চাচ্ছে, অসহযোগ চাবে, বিপ্লব চাবে, বিদ্রোহ চাবে, তারেক সরকারের পতন চাবে, কি চাবে। এখন আমাদের শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন একটা কথা বলেছে, বাংলাদেশকে বিশ্ববিদ্যালয় শিক্ষার হাব বানাবে তিনি বলেছেন। আমরা জানি বিজনেসের একটা ওয়ার্ড আছে, মিশন, ভিশন। এখন তিনি হয়তো আপনি ভিশন দেখেছেন, ভিশন হবে 100 বছর 50 বছর পরে বাংলাদেশ কেমন হবে সেটা তিনি দেখতে চাচ্ছেন। কিন্তু 100 বছর 50 বছর পরে সারা পৃথিবীর অন্যান্য দেশও তো অনেক এগিয়ে যাবে। চায়না যেমন গত 30 বছরে এগিয়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যেখানে পৃথিবীর কোনো র্যাঙ্কিংয়ে আসে না, যেখানে চোর ডাকাত বদমাশ দিয়ে বাংলাদেশ ভরা, আলিবাবা 40 চোরদের দিয়ে সংসদ চলে, সরকার চলে, চুরি করতে এখানে বাংলাদেশের লোকজন আসবে। শিক্ষা কি? বাংলাদেশে কিসের শিক্ষা নিতে আসবে? সার্টিফিকেট কিনতে আসবে, জালিয়াতি শিখতে আসবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে থাকার সময় বলেছিল বাংলাদেশ তো জালিয়াতের দেশ। এয়ারপোর্ট দিয়ে কাউ যেতে গেলে ইমিগ্রেশন অফিসাররা চিন্তায় পড়ে যায়। কয়েকদিন আগে বাংলাদেশের জি আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া যাওয়ার পথে 4 জনের জাল
ডকুমেন্টস ধরা পড়ার পরে 70 জন এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়। সুতরাং বাংলাদেশি কাউকে দেখলেই বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসাররা চিন্তায় পড়ে যায় কোন জালিয়াতের পাল্লায় তারা পড়তে যাচ্ছে। সুতরাং 40 চোরদের বাংলাদেশ, জালিয়াতদের বাংলাদেশ, অশিক্ষিতদের বাংলাদেশ, স্বশিক্ষিতদের সরকার, এদেরকে দেখতে আসবে, পরিমণিকে দেখতে আসবে, সাকিব খানকে দেখতে আসবে। কেন আসবে? কবে এসেছে? ইউনুস বেমুখ করে বলেছিল যে আমরা বিদেশিদের কাছে যাব না, বিদেশিরা আমাদের কাছে আসবে। তার 2 বছরে কেউ এসেছিল? সুতরাং আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে কানা ছেলের নাম পদ্মলোচন, ওই টাইপের আলাপ আলোচনা দিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রাখা। এদিকে লুটপাটের মহা উৎসব চলছে। আমরা আমাদের সংস্থাপন প্রতিমন্ত্রী শাহে আলমের লুটপাটের কাহিনী পত্রপত্রিকার মধ্যে দিয়ে কিংবদন্তি হয়ে গেছে। নতুন করে একজনের খবর আসছে, কুমিল্লার বিএনপির এক নেতা সরকারি খাস জমিতে বহুতল ভবন তৈরি করছে। কোনো রকম টেন্ডার ছাতাই পাচা ছাড়াই চলছে জনগণের টাকা পয়সার জেদার্সে লুটপাটের মহা উৎসব। হেকিমও তারা, ওজাও তারা, দুর্নীতি দমন কমিশনও তারা, বিচার বিভাগও তারা, টেন্ডার তারাই আহ্বান করে, টেন্ডারের কাজ তারাই করে, কাজ হয়েছে কিনা সেটাও তারা যাচাই করে। সুতরাং লুটপাট চলছে দেদার্সে। দুর্নীতি চ্যাম্পিয়ন বাংলাদেশ পর্বত 3 বার হয়েছিল, এবার যে কয়বার হয় কে জানে। সুতরাং দেশ ভালো নেই। 24 পরবর্তী, জুলাই পরবর্তী, 17 বছর ফ্যাসিজম পরবর্তী এরকম বাংলাদেশে 20 কোটি মানুষের কেউই চায় না। যেমন করে হাসিনা সরকারের 17 বছরে বাংলাদেশে 20 কোটি মানুষের পরিবর্তন চেয়েছিল। ছাত্রদের আন্দোলনের উপর ভর করে সে পরিবর্তনের সূচনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতে গোনা কিছু লোক 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে আবার ছিনিমিনি খেলছে। হাসিনা সরকার যেমন 17 বছর ধরে ছিনিমিনি খেলছিল। সুতরাং একই রকম অবস্থায় আছে। হাতে গোনা অল্প কিছু মানুষ, 500-1000 লোক বাংলাদেশকে আবার নতুন করে লুটুপুটে খাচ্ছে। অশিক্ষিত আলিবাবা 40 চোররা বাংলাদেশে আবার ছেকে বসেছে। বাংলাদেশের জনগণের প্রাপ্তিটা কোথায়? 71-এ প্রাপ্তি ছিল না, 90-তে প্রাপ্তি ছিল না, 24-এ বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, প্রাপ্তিটা কোথায়? গণভোটের গণরায়, জুলাই সনদ, সংস্কার, কোথাও কোনো কিছু চিহ্ন দেখতে পাই না। লাল বাস দেখা যায়, ছাতা ধরা দেখা যায়, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, নানা রকমের কার্ডের বন্যা দেখা যায়। কিন্তু কর্মসংস্থান, ইকোনমিকে উন্নত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা, দেশে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন সমাজ তৈরি করা, সেটা আমরা দেখতে পাই না। 24 ছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু এখন তো বাংলাদেশের 40% মানুষ রাজনৈতিক পরিচয় ধরলে বৈষম্যের শিকার হচ্ছে। আর যোগ্যতা ভিত্তিক সমাজের কথা বললে বাংলাদেশের 20 কোটি মানুষই কী হচ্ছে? বৈষম্যের শিকার হচ্ছে। অল্প কিছু হাতে গোনা কয়েক হাজার মানুষ লুটে পুটে বাংলাদেশকে খাচ্ছে। সুতরাং বাংলাদেশে পরিবর্তন আসছে না, পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তিত বাংলাদেশ আমাদের স্বপ্নেই থেকে যাবে। তাই তো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে অনেকদিন ধরে কথা বলছি। আমাদের কোনো কথার সাথে দ্বিমত পোষণ করলে জানাতে পারেন, আমাদের আলোচনায় অংশী হতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।